আমরা সব আপনার বাড়ি গেছি, আমরা 4জন স্যার ম্যাডাম মিলে আপনার বাড়ি গেছি। সব বাড়িতে আপনার খাবার টাবার আছে, দেওয়ার সময় না ঠিকঠাক আমাদের মনের মতো করে আপনি দিলেন না, তো আমরা একটু মনক্ষুণ্ণ হলাম আর কি। বিষয়টা এইরকম হয়েছে। আপনি খুব ভালো জানেন, ডেফিনেটলি খুব ফাস্ট হয়েছে। আপনি যখন কথা বলবেন না, তখন মাথায় রাখবেন আমি স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমি কথা বলছি, বলতে হয় বলে বলছি না। আপনার একটা কথা বলার পর পরবর্তী ওয়ার্ডটা শোনার জন্য স্টুডেন্টদের চেয়ে থাকে, বুঝে আপনি সিচুয়েশন বুঝতে পারেন, মনে মুখস্থ করে যান। কিন্তু আপনি যে রিপ্রেজেন্টেশনটা দিচ্ছেন সেখানে কিন্তু আপনার ইমপ্রেশন অনেকটা বুঝতে পারছে। হ্যাঁ, আপনি যে টপিকটা মাথায় নিয়ে এসেছেন, মেমোরাইজ করেছেন, সেটা যখন আপনি বলছেন মনে হচ্ছে সেই ক্লাস 9-10-এর স্টুডেন্ট। নমস্কার, বসুন। হ্যাঁ, শুনি আপনার সম্পর্কে। স্যার, আমার নাম নূর মোহাম্মদ মুনির। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত সাতপুরা গ্রাম থেকে এসেছি। আমি 2011 সালে আমি রাজশাহী থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও 2014 সালে বহরমপুর কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর পাস করেছি এবং শিক্ষক হওয়ার লক্ষ্যে আমি 2015 সালে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত নেতাজি বিএড ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করছি। আমি ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি এবং আমি বর্তমানে স্কুল পরীক্ষার মধ্যে যেটা পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। বাহ বাহ বাহ, খুব ভালো। নূরবাবু, নূর শব্দটার অর্থ কি? নূর শব্দের অর্থ হচ্ছে আলো। আলো, আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন বাংলার উপাধি আন্দোলনের নেতা। আচ্ছা, বেশ। আপনি শিক্ষক হতে চান, রাইট? শিক্ষক একটা মহান পেশা, আমরা এই কথাটার সঙ্গে পরিচিত, কিন্তু কেন বলা হয় এটা কি জানা আছে স্যার? হ্যাঁ, আপনি শিক্ষক হবেন, শিক্ষক একটা মহান পেশা, এটা যেহেতু এখানে বাচ্চাদের চরিত্র গঠন এবং সামাজিক বা নীতিবোধ শিক্ষা দিয়ে ভবিষ্যতে যে সুনাগরিক তৈরি করা হয় সেটার জন্য তাই, এটা আপনার মত, আসলে কি তাই? লেসন প্ল্যান বলতে কি বোঝেন আপনি? লেসন প্ল্যান বলতে স্যার, আমি যখন কোনো ক্লাসে যখন পড়াতে যাই তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমি একটা পাঠ পরিকল্পনা তৈরি করে যাই, যাতে আমি ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের সহজে সে চার্ট বা মডেল কাজে বোঝাতে সাহায্য হবে, ওদের ক্লাসের প্রতি অ্যাট্রাকশন থাকবে, আর একটা পূর্ব পাঠ পরিকল্পনা। আচ্ছা, বাড়ি কোথায় আপনার বললেন? কান্দি। আচ্ছা, বেশ। তেমন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আপনি জেনে থাকবেন আজ থেকে 200 বছর আগে সারা পৃথিবীর 1/3 জিডিপি এখান থেকে যেত, রাইট? আজকে মুর্শিদাবাদ জেলাকে বলা হয় গরিবের জেলা, বলে তো? এখানে শুধু রাজমিস্ত্রি তৈরি হয়। তাহলে এই মুর্শিদাবাদ জেলা একসময় এত উন্নত ছিল, পিছিয়ে গেল কিভাবে? এখানকার সমাজ সম্পর্কে সচেতন বা শিক্ষার হারটা কম, বা পিতামাতা অভিভাবক। কমটা হলো কেন? একসময় তো মুর্শিদাবাদ অনেক হাই ছিল, সব দিক থেকে আগিয়ে ছিল, তো পিছালো কেন? আপনি ইতিহাসের মানুষ, এ তথ্য আপনার কাছে থাকা চাই। স্যার রক্তপাতহীন বিপ্লব বলতে কি বোঝেন? রক্তপাতহীন বিপ্লব হচ্ছে আমাদের বাংলায় যখন আলীবর্দী খাঁ রক্তপাতহীন বিপ্লব থেকে আলীবর্দী খাঁ যখন সরফরাজ খানকে হরিয়ার যুদ্ধে পরাজিত করে, তখন
মানে পরাজিত করেছিল মানে যুদ্ধ ছাড়াই মানে একদম পরাজিত, এই জন্য একটা রক্তপাত বিপ্লব বলা হয়। আর একটা বিপ্লব বলা হয় যেখানে মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে যখন বানসিস্টান যখন আমাদের গভর্নর ছিল তিনি যখন ওনাকে বসান, তখন এটাও এক রহস্যজয় মনোভাবে বসিয়েছিল সিংহাসনে, ওটাকে তার জন্য রক্তপাত বিপ্লব বলা হয়। খেলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? খেলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল আমাদের মুসলিম সমাজে তৎকালীন তুরস্কের যে খলিফা তাদেরকে খুব মানুষ দেওয়া হতো, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্ক যখন পরাজিত হয় তখন সেখানকার সুলতানদেরকে অবমাননা করা হয়েছিল বা মুসলিমদের যে সমাজ বিচ্ছিন্ন কাজ সেগুলো ওখানে করানো হয়েছিল। এর জন্য আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের যে মুসলিমগুলো ছিল ভারতবর্ষে, তখন সেই জিনিসটা মেনে নিতে পারেনি, তাই তারা ভারতবর্ষে খেলাফত আন্দোলন শুরু করেছিল ওই তুরস্কের প্রতিবাদ। 40 চক্রের প্রবর্তক 40 চক্রের প্রথম স্থান হচ্ছে গিয়াসুদ্দিন বলবান। কি কারণ ছিল? এর পিছনে কারণ ছিল প্রথমে যখন প্রবর্তন করেছিলেন তখন যে ওখানকার যে আভিজাত্য মানে সমাজের যারা অভিজাত ছিল সেই সমস্ত লোকদেরকে নিয়ে করা হয়েছিল, কিন্তু গিয়াসুদ্দিন বলবান যখন ক্ষমতায় বসলেন উনিও কিন্তু একজন ওর সদস্য ছিলেন 40 চক্রে। তখন তিনি দেখলেন যে আমি সিংহাসনে বসার পরে এরা যেভাবে ক্ষমতায় উঠছে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমার সিংহাসনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে বা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এর জন্য উনি তাকে ভোট দিয়েছিলেন। পর্তুগিজরা কত সালে ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন? তার পর্তুগিজ হয়েছিল 1498 খ্রিস্টাব্দে কোন বন্দরে? কালীপদ বন্দর। আচ্ছা স্যার, আপনি আর্য সমাজ এবং বৈদিক সমাজ সম্পর্কে জানেন, এটা কি আলাদা নয়? অনেকটাই একই এবং অনেকটা আলাদা। পার্থক্যটা কি? কারণ বৈদিক সমাজেও যে হিন্দুত্বের যে পুরোহিতের যে আধিপত্য সেটা ছিল, আর এখানে কিন্তু আর্য সমাজের ক্ষেত্রে হিন্দুদেরকে পুনরায় শুদ্ধিকরণের মাধ্যমে হিন্দু ধর্মে আনা হয়েছিল, কিন্তু ওখানে পুরোহিতের যে আধিপত্য সেটা ছিল না। প্রধান আরাধ্যা কে ছিল আমাদের? জয়নন্দ সরস্বতী। আরাধ্যা উপাসনা কার? ওটা বৈদিক সমাজে। বৈদিক এবং আর্য সমাজ। বৈদিক সমাজে আলোচনা গাছপালা পশু পাখি। আচ্ছা, ইতিহাস কেন প্রয়োজন আমাদের? ইতিহাস প্রয়োজন হচ্ছে ইতিহাস অতীতকে জানা এবং বর্তমানকে বুঝে ভবিষ্যতে সেটা প্রয়োগ করার জন্য, এবং আমাদের যে সমাজের যে বিবর্তন বা মানুষের যে আধিপত্য আর অতীত থেকে ভুল শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে জানি জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারি, তার জন্য ইতিহাস আমাদের প্রয়োজন। আচ্ছা, আপনি একজন শিক্ষক হবেন, আপনার কি মনে হয় আপনার সবচেয়ে স্ট্রং জোন কি, উইক জোন কি? আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আমি ধৈর্যশীল, যোগাযোগ ক্ষমতা এবং ছাত্রদেরকে সহজে বুঝে নেওয়ার ক্ষমতা আছে। আর উইক পয়েন্ট হচ্ছে আমি অনেক সময় কোনো কাজকে নিখুঁতভাবে করতে চাই, যে সময়টা বেশি লেগে যায়, কিন্তু বর্তমানে আমি সময়টাকে সংযত করার চেষ্টা করছি। বেশ, চলুন পাঠে চলুন, ডাইরেক্ট পাঠে। আজকে আমরা আলোচনা করবো জার্মানের ঐক্য আন্দোলন সম্পর্কে। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে জার্মানের ঐক্য আন্দোলন। এই জার্মানি কিন্তু প্রথমে জার্মানি ছিল না, জার্মানি ছোট বড় 300টি অঞ্চলে বিভক্ত ছিল। নেপোলিয়ন বোনাপার্ট প্রথম এই 300টি অঞ্চলটি ভেঙে 39টি রাজ্যে পরিণত করেছিল। আর এই জার্মানিকে প্রথম ঐক্যের স্বপ্ন কিন্তু দেখেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এর যে 39টি রাজ্য ভেঙে যে 300টি রাজ্য ভেঙে 39টি রাজ্য করলো, এই রাজ্যগুলোকে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং একটা যুক্তরাষ্ট্র গঠন করে এবং জার্মানির জন্য একটা সংবিধান রচনা করার জন্য 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট জার্মানির একটা শহরে 586 জন প্রতিনিধি নিয়ে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বসেছিল, কিন্তু পরস্পর বিরোধী স্বার্থ সংঘাত, যে 39টা গঠন করা হয়েছিল, এর মধ্যে যে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ছিল শাসক ছিল, তাদের মধ্যে মত পার্থক্য এবং রাশিয়ার সম্রাট চতুর্থ ফেডারেল উইলিয়াম এই ঐক্যবদ্ধ জার্মানির সিংহাসন করতে রাজি না হয়ে সেই পার্লামেন্ট ভেঙে যায়। এই সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম এই 586 জন যে বললাম প্রতিনিধি, তারই মধ্যে একজন বিচক্ষণ কূটনীতিবিদ বিসমার্ক, এই বিসমার্ককে 1862 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর রাশিয়ার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। আর এই জার্মানির ঐক্য আন্দোলনে সবচেয়ে ভূমিকা পালন করেছিল এই বিসমার্ক, অটোফান বিসমার্ক। বাস্তব রাজনীতিবিদ এবং কূটনীতি জাদুকর এই বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করতে দুটো নীতি গ্রহণ করেছিল। একটা হচ্ছে
কয়লা ও লোহনীতি এবং দ্বিতীয়টা হচ্ছে রক্ত ও লোহনীতি। এবং সিলেজিগ ও হলস্টিনের জন্য ডেনমার্কের সঙ্গে ডেনমার্কের যুদ্ধ, উত্তর জার্মানির জন্য অস্ট্রিয়ার সঙ্গে ফেডার যুদ্ধ এবং দক্ষিণ জার্মানির জন্য ফ্রান্সের সঙ্গে সেডেনের যুদ্ধ। এই 1864 থেকে 70 এই 6 বছরে 3টে যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ করেছিল। বিসমার্ক সিংহাসনে বসে কয়লা নীতি গ্রহণ করলো। কয়লা নীতি বলতে বোঝাচ্ছে মানে উৎপাদনশীলতার মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ করতে চেয়েছিল। তখন তিনি দেখলেন যে জার্মানির ঐক্যবদ্ধের জন্য উৎপাদনশীলতার কোনো মানে হচ্ছে জার্মানি ঐক্য সম্ভব নয়, তখন তিনি তার নীতির পরিবর্তন ঘটালেন এবং কয়লা লোহনীতি রক্ত লোহনীতি গ্রহণ করলেন। রক্ত লোহনীতি কি মানে বক্তৃতা বা গণভোটের দ্বারা নয়, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে যুদ্ধ রক্তপাতের প্রয়োজন, অর্থাৎ সামরিক শক্তির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সচেষ্ট হলেন। জার্মানি ঐক্যের জন্য প্রথম তিনি যে যুদ্ধটা করছেন সেটা একটু আগে বললাম যে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। ডেনমার্কের সঙ্গে যুদ্ধের প্রধান কারণ ছিল যে স্লেজুইগ ও হলস্টিন নামক জায়গা, এই জায়গা দুটি কিন্তু জার্মানির রাজ্যের সীমার মধ্যে ছিল, কিন্তু 1852 খ্রিস্টাব্দে লন্ডন প্রটোকল অনুযায়ী জায়গা দুটি কিন্তু এই ডেনমার্কের রাজার ব্যক্তিগত জমিদারের মধ্যে পড়তো, কিন্তু হঠাৎ করে ডেনমার্কের রাজা ডগম খ্রিস্টিয়ান যখন জায়গা দুটি দখল করলেন 1863 খ্রিস্টাব্দে, তখন জার্মানির বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে 1864 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। এবং কিছু মাস পর অক্টোবরে তিনি ডেনমার্কের স্বতন্ত্রভাবে পরাজিত করছে এবং ডেনমার্ক পরাজিত হলে সিলেজিগ ও হলস্টিন জায়গা ছেড়ে দিচ্ছে। বাট বিসমার্ক যেহেতু অস্ট্রিয়াকে নিয়ে যুদ্ধটা করছিল, অস্ট্রিয়ার সঙ্গে একটা চুক্তি করছে, জাস্টিসের চুক্তি, সেটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা স্যার আসুন। আপনি কোয়েশ্চেন আনসার পর্বে মোটামুটি ছিল, কিন্তু স্যার আপনার ডেমনস্ট্রেশন পর্বটা অত সুন্দর হয় এবং স্যার জার্মানি বানান লিখেছেন, বানানটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি, বিভিন্ন ইউজ করতে হচ্ছে। তো একজন টিচার হিসেবে এটা নিশ্চয়ই গণ্য হবে না, তাই না স্যার? তো আপনি অবশ্যই, আর আপনি যখন পড়াচ্ছেন প্রথমত পেয়ে যাচ্ছেন, তাই না? জিনিসটাকে গুছিয়ে বলবেন, স্টুডেন্টরা আপনার কথা গুছিয়ে শুনবে, বোঝানোর মধ্যে একটু ফল্ট আসবে, মানে একটা পর একটা যে গুছিয়ে সুন্দর হয়ে বলবেন সেইটা আমরা পাচ্ছি না, তার জন্য আপনাকে বাড়িতে পড়াশোনা করতে হবে। নাহলে যেন আপনার তাই না স্যার? আপনার একটা কথা বলার পর পরবর্তী ওয়ার্ডটা শোনার জন্য স্টুডেন্টরা চেয়ে থাকবেন, আপনি কিন্তু একদম মুখস্থ হয়ে যাচ্ছেন। স্যার আপনার নলেজ তো আছে, আপনিও জানেন, আমিও জানি। ঘটনা হলো ইন্টারভিউ বোর্ডে সার্ভ করাটা আপনার ক্যাপাসিটি, আপনাকে সার্ভ করতে হবে। আপনি তো যাই হোক হিস্ট্রি মুখস্থই করতে হবে, বুঝে পড়া সম্ভব না, বুঝে আপনি সিচুয়েশন বুঝতে পারেন, মনে মুখস্থ করে রাখতে হবে। কিন্তু আপনি যে রিপ্রেজেন্টেশনটা দিচ্ছেন সেখানে কিন্তু আপনার ইমপ্রেশন অনেকটা বুঝতে পারছে। হ্যাঁ, আপনি যে টপিকটা মাথায় নিয়ে এসেছেন, মেমোরাইজ করেছেন, সেটা যখন আপনি বলছেন মনে হচ্ছে সেই ক্লাস 9-10-এর স্টুডেন্টকে যখন আপনি বলেন নৌ বিদ্রোহ সম্পর্কে বলো এবং সে গড় করে বলতে শুরু করে, আপনি কন্টিনিউ বলেন এবং ওই প্রেশারে, শুধুমাত্র ওই যে স্পিচ ডেলিভার করার প্রেশারে কিন্তু আপনি ওখানে কাঁপছিলেন, একবার এখানে আসছেন একবার ওখানে যাচ্ছেন। এটা বোঝা যাচ্ছে যে আপনি এতটা নার্ভাস হয়ে আছেন বলতে, আপনাকে পড়ে আসতে হবে না, আপনাকে পড়াতেই হবে, জাস্ট আপনি বলে দিলেন, বাকি স্টুডেন্টরা বুঝে যাবে। আর এত ফাস্ট বললেন, ছেলেপেলে তো ঘাবড়ে যাবে স্যার, একটু রিল্যাক্সে বলতে হবে। আর বাকি আপনার ঠিক আছে, কথা বলা ঠিক আছে, কিন্তু তবুও একটা ব্যাপার হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ফর্মালিটি যেগুলো হয় সেগুলো কিন্তু আপনার মধ্যে অনেকটা ডিটোরিয়েট করেছে, সেগুলো একটু পলিশ করুন, আদারওয়াইজ গুড। No, as first time. আপনার যে নলেজ কমতে আছে বা ঘাটতে আছে আমি সেটা বলবো না, স্যারেরা বলেছেন, তবে আমার বেশ ভালো লেগেছে। আমরা যে জায়গাটাই আপনাকে চাইছি সেটা পেয়ে যাবো আগামী দিন, কিন্তু আজকে যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি, আপনার পরিবেশনাটা ঠিক হয়নি বা সব কিছুই। আমি বলি, আমরা সব আপনার বাড়ি গেছি, আমরা 4জন স্যার ম্যাডাম মিলে আপনার বাড়ি গেছি, সব বাড়িতে আপনার খাবার টাবার আছে, দেওয়ার সময় না ঠিকঠাক আমাদের মনের মতো করে আপনি দিলেন না।
তো আমার একটু মনঃক্ষুণ্ণ হলাম আর কি। বিষয়টা এইরকম হয়েছে, আপনি খুব ভালো জানেন, পড়ানোর সময় মনে হলো খাবারটা যদি আপনি নিজে দিতেন খুব ভালো হতো। মনে হলো যেন বাড়ির কোনো একটা কাজের মানুষ টানুষ আছে, তাদেরকে তো বলেন যা স্যারদেরকে খাবার টাবার দিয়ে দেয়। মনে হলো না যে আমাদের নূর মাহমুদ মীর মানে ক্লাসটা দিল, ক্লাসটা মনে হলো এরকম, যা আজ আমি অসুস্থ, আপনার ক্লাসের কোনো একটা স্টুডেন্টকে বললেন এবং তোরা তো সব জানিস আমি তোদের পড়িয়ে দিয়েছি, আজকে তুই একটা ক্লাসটা দিয়ে দে আমার হয়ে। এইরকম হলো, আপনার ক্লাস মনে হলো না, বুঝতে পারলেন? আপনি সব জানেন, পরিবেশনাটাই একটু ঘাটতি আছে, আর সেটার জন্য তো এখানে আসা, প্র্যাকটিস করতে হবে। এটা যতই আপনি নলেজ আপনার থাকুক, প্র্যাকটিস যদি না থাকে, বলা অভ্যাস না থাকলে হবে না স্যার। আমি সেটাই বলছি, আপনি এখানেই যে আজকে এলেন, দেখবেন পরের দিন আপনার কতটা বেটার হবে, হবেই, হতে বাধ্য। আপনি যত মক প্র্যাকটিস করবেন আমাদের সামনে, আপনি একটা জায়গা পেয়ে যাবেন, বলার মতো একটা অটোমেটিক্যালি ব্রেন আপনাকে সার্ভিস দিতে থাকবে, আর মুখ দিয়ে অটোমেটিক কথা চলে আসবে। আপনি ওখানে কি ভাবছেন এরপরে কি বলবো, এরপরে কি বলবো, আসছে না। ওই জন্য সমস্যা হচ্ছে, বলতে গিয়ে গুছিয়ে বলা যাচ্ছে না, অগুছালোভাবে আপনি প্রেজেন্ট করেছেন। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। আমার বেশ ভালো লেগেছে, এবং আগামী দিন যে জায়গাটা আমরা ভাবি আপনাদেরকে নিয়ে, আমার মনে হচ্ছে সেই জায়গাটা আপনি পৌঁছে যাবেন, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে খুব। আচ্ছা, যেটা আমি বলছি একটু স্পিডটা একটু আস্তে আস্তে ডেফিনেটলি খুব ফাস্ট হয়েছে। আপনি যখন কথা বলবেন না, তখন মাথায় রাখবেন আমি স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমি কথা বলছি, বলতে হয় বলে বলছি না। একটা টিচারের মেন কাজ কি, মানে বই কি, স্টুডেন্টদের ভিতরে ঢুকিয়ে দেওয়া, পুশ করা। তো সেই রকমভাবে আস্তে 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 আস্তে, কখনো কখনো বাবারা সব বুঝেছ তো, এরকম শব্দ একবারও পেলাম না, আমি শুধু পড়িয়ে গেলাম। ঠিক এগুলো আগামী দিন হবে, আশা করছি হবে। আপনারা বিএড করেছেন, সব জানেন, হয়তো আজকে বলতে গিয়ে প্রথম সব কিছু ইউজ করা হয়নি, সেই জায়গাগুলো খেয়াল রাখা হয়নি, আগামী দিন হবে, আশা রাখছি। চলুন, মাথায় রাখবেন আপনাকে অ্যাটেনশন ড্রপ, হ্যাঁ, আপনার সব ঠিক আছে, ফার্স্ট ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে, নেক্সট ডে আপনি একটু নিজের মতো গুছিয়ে নেবেন, শান্ত। ঠিক আছে। থ্যাংক ইউ।